স্ট্যান্ডটা তুলে দিয়েছি কখন? স্ট্যান্ডটা আমি তুলে দিয়েছি, খেয়ালই করিনি। ঠিক আছে ঠিক আছে, না না লাগেনি, আমি জানি স্ট্যান্ড দেওয়া আছে। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম মুদ ভিলেজ। কেউ কেউ এটাকে মুড ভিলেজ বলে, কেউ কেউ মাড ভিলেজ বলে, লোকাল মানুষ এটাকে আবার মুদ ভিলেজ বলে। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মুদ ভিলেজের বাস স্ট্যান্ডে, আর আমার চারদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা একবার আপনারা দেখে নিন। ছবির মতো সুন্দর পাহাড় দিয়ে ঘেরা এই মুদ ভিলেজ, যেটা পিন ভ্যালির একদম লাস্ট ভিলেজ। আর আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বাস স্ট্যান্ডে। এখান থেকে সারাদিনে একটাই বাস চলে, সকাল 6টায় এখান থেকে বাস বেরিয়ে যায় কাজার উদ্দেশ্যে, আবার কাজা থেকে বিকাল 4টে 4:30 নাগাদ ছেড়ে সেটা সন্ধ্যে 6:30 নাগাদ মুদ ভিলেজ এসে পৌঁছায়। যারা আমার আগের এপিসোডটা দেখোনি, একটু দেখে নিও যে কীভাবে আমরা 7টার সময় এসে মুদ ভিলেজে ঢুকেছিলাম, এবং আমাদের প্রচণ্ড ঠান্ডায় আমাদের এমনই অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো যে কোনো রকমে আমরা মানে জামা কাপড় চেঞ্জ করতেই তো পারিনি। রাইডিং গিয়ার্সগুলো খুলে সেই যে বিছানায় শুয়েছিলাম আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠলাম। হাত পাত পুরো ঠান্ডায় অবশ হয়ে আছে, এবং এখনও যে আমি খালি হাতে ক্যামেরাটা ধরে আছি কোনো গ্লাভস ছাড়া, তাতেও ভীষণ ভীষণ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, হাত বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছে না। একদম রিমোট, একদম নির্জন, কোনো কোলাহল এখানে নেই, এবং কোনো রকম মোবাইলের কোনো রকম নেটওয়ার্কও এখানে নেই। রিমোটনেসের একদম চূড়ান্ত যাকে বলে, সেই জন্যই এই মুড ভিলেজটা আমার অত্যন্ত ফেভারিট একটা ডেস্টিনেশন বরাবরই ছিল। আর দূরে দেখা যাচ্ছে একটা পলি হাউস। আর যে হোটেলে আমরা ছিলাম, আইবেক্স, এখানে আরও অনেক কয়েকটা হোমস্টে আছে, তো থাকার কোনো অসুবিধা সেভাবে হবে না। জুলে আজকেও আমাদের যে যে জায়গাগুলো আমরা যাব, আমরা এখান থেকে যাব তাবো, ধনকার, তারপরে গিউ ভিলেজ হয়ে আজকে আমাদের নাইট স্টে করবো আমরা নাকোতে। আজকেরও যাত্রাপথ যেটা মোটামুটি 100-120 কিলোমিটারের মধ্যেই থাকবে, তো পাহাড়ি রাস্তায় 100-120 কিলোমিটার মেবি সাফিসিয়েন্ট এনাফ। তো চলো দেখা হচ্ছে একদম রাস্তাতে। জয় মা দুর্গা, ঠিকঠাক যেন যেতে পারি। সকাল সকালই তো দাঁড়াম করে উল্টে পড়ে গেলাম, ভাবলাম হয়তো বাইকে সাইড স্ট্যান্ডটা দেওয়া আছে, দেওয়া নেই যে খেয়াল করিনি। ওকে, নো প্রবলেম। এরকম মাঝে মাঝে হতেই থাকে, এরকম বড় বড় জায়গায় ছোটো ছোটো ঘটনা। মুড ভিলেজ ইজ এক্সেলেন্ট। কালকে আমরা এই সমস্ত জায়গা দিয়ে রাত্রিবেলা এসেছিলাম। ডান দিকে বাঁদিকে কত গভীর খাদ সেটা খেয়ালই করিনি। দুটো 1 লিটার বোতলে আমি পেট্রোল নিয়ে সেটা ব্যাগে রেখে দিয়েছি। এখন ভয় হচ্ছে ওটাকে নিয়ে বাই চান্স যদি ওটা গাড়ি পড়ে গিয়ে নষ্ট হয়ে যেত তাহলে কেলেঙ্কারি কাণ্ড হতো। মুড ভিলেজ অসাধারণ, কি সুন্দর দেখতে লাগছে। আর একদম রুখা সুখা পাহাড়ি এলাকা, তার মাঝখানে সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এখানকার পলি হাউস। এখানেও এরা সবজি ফলিয়ে দিচ্ছে পলি হাউসে। আর এই ডান দিকে বয়ে যাচ্ছে পিন রিভার, যেটা স্পিতি রিভারের একটা ট্রিবিউটারি।
9:30 বেরোবো ঠিক করেছিলাম, বেরোতে বেরোতে হয়ে গেল 10টা। আজ পর্যন্ত কোনো দিন আমরা টাইমে বেরোতে পারিনি। পাহাড়ের রং পুরো ধূসর, এবং মুদ ভিলেজে যে এত ঠান্ডা সেটা সম্পূর্ণরূপে আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। চরম ঠান্ডা স্পিতি ভ্যালিতে। টোটাল এখনও পর্যন্ত যা জায়গা আমরা ঘুরেছি, মুদ ভিলেজে এক্সট্রিম লেভেলের ঠান্ডা। মানে বাইক রাখার সাথে সাথে এত শরীরে অস্বস্তি শুরু হলো এবং এত ঠান্ডা লাগছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিলাম রীতিমতো। বাইক থেকে যে লাগেজগুলো আমি খুলবো সেটাও আর শরীর দিচ্ছিল না। কোনো রকমভাবে লাগেজগুলো খুলে উপরে চলে গিয়ে জাস্ট রাইডিং গিয়ার্সগুলো খুলে ফেলে, মানে খুলতে হতো, তাই ওগুলো পরে তো শোয়া যায় না, খুলে ফেলে একদম বিছানা নিয়ে নিয়েছিলাম। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, কিছু নেই, আর পরেই ঘুম। মানে একটা আচ্ছন্ন ভাব চলে এসেছিলো। মেবি এটা এত হাই অল্টিটিউডে কন্টিনিউয়াসলি আমরা রাইড করে যাচ্ছি, হতে পারে সেটা। 100 কিলোমিটার ডিস্টেন্স পাহাড়ি এলাকায় খুব একটা কম নয়। পাহাড়ের ডিস্টেন্স কিলোমিটারে মাপা হয় না, পাহাড়ের ডিস্টেন্স মাপা হয় আওয়ারে। সেই জন্যেই হয়তো মেবি শরীরের একটু ক্লান্তি ছিল ভীষণ। মাথা সকালবেলা ঘুম থেকে উঠে মাথা তো তুলতেই পারছিলাম না, কোনো রকমে জোর করে উঠে ঘুম থেকে উঠে আমি বাইরে বেরিয়ে আসি, এবং বাইরে বেরিয়ে এসে একটু হাঁটাচলা করি। ক্যামেরাটা নিয়ে 5 মিনিটের জন্য বেরিয়েছিলাম। এত ঠান্ডা, এত ঠান্ডা, এত ঠান্ডা যে ক্যামেরা চালু করার কথা, চালু করেই বন্ধ করে দিতে হয়েছিল, কারণ হাত দিয়ে আমি ক্যামেরাটাকে ধরে রাখতে পারছিলাম না। তারপরে আবার ক্যামেরা রেখে ঘরের ভেতরে আবার উইন্টার ড্রেসগুলো পরে তারপর আমি পুরো আধ ঘন্টা মুড ভিলেজের এই প্রান্ত থেকে ও প্রান্ত আমি সব ঘুরে বেড়ালাম। দারুণ দারুণ দারুণ, অসাধারণ। স্পিতি ভ্যালির যে কটা ভিলেজ দেখলাম, প্রত্যেকটা ভিলেজেরই একটা কমন ব্যাপার, যে ওখানকার মানুষজন হার্ড লাইফ লিড করে। এই মুদ ভিলেজ বছরে প্রায় 4 থেকে 5 মাস পুরো আইসোলেটেড অবস্থায় চলে যায় কাজা থেকে। মানে এরা সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট কাজার ওপরে। মানে তাদের রেশনিং থেকে শুরু করে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, তাদের গ্যাস, তাদের সমস্ত কিছু, এভরিথিং, ইউটেন্সিলস, রান্না করার সমস্ত কিছুর জন্য তারা কিন্তু পুরোপুরি সোললি ডিপেন্ডেন্ট কাজার ওপরে। আর কাজা এই রাস্তা বরফ পড়ে এমন অবস্থায় হয়ে যায়, মানে ওয়েদার যদি একদিন খারাপ হয়, যেটা আমি কথা বলছিলাম গ্রামের মানুষদের সাথে, ওয়েদার যদি একদিন খারাপ হয়ে গেল, সেদিন বৃষ্টি না হয়ে দুম করে বরফ পড়া শুরু হয়ে গেল, ডিরেক্ট বরফ পড়ে যায়। ফলে এই রাস্তাটা বছরের প্রায় 4 থেকে 5 মাস আইসোলেটেড থাকে কাজা থেকে। এবং তারা এই অক্টোবরের মিডলের পর থেকেই তারা কি করবে না, সমস্ত কিছু স্টোর করা শুরু করে দেবে আগামী 3-4 মাসের জন্য। বন্ধ হয় রাস্তা, আবার খোলে, আবার বন্ধ হয়, আবার খোলে, কিন্তু তারা স্টোর করে নেয় সমস্ত জিনিস। মুড ভিলেজের ঠিক 4 কিলোমিটার আগে পড়বে এই সাসপেনশন ব্রিজটা। ছোট খানিকটা গিয়েছিলাম, কিন্তু এত দুলছে যে মাঝখান থেকে ঘুরে চলে এসেছি। এখানকার দৃশ্যটা কিন্তু অসাধারণ, অসাধারণ দৃশ্য। কালকে সন্ধ্যাবেলা এখান দিয়ে আমরা পার হয়েছিলাম বলে এখানে আমরা দাঁড়াইনি, সেই জন্য আজকে একটু শখটা পূরণ করে নিলাম। তো চলো রওনা দেওয়া যাক আবার। যারা সিমলা দিয়ে এসছে, আমি এরকম অনেকের মুখেই শুনেছি যে এই রাস্তাটাকে অফ রোডিং বলে তারা, অনেকেই দেখেছি, কিন্তু রাস্তাটা অতটা খারাপও নয়। মানে যারা মানালি দিয়ে ঢুকেছে যেমন আমরা, আমাদের কাছে তো এই রাস্তাটা ওকে, যথেষ্ট ভালো। কারণ যে রাস্তা দিয়ে আমরা কভার করে এসছি মানালি টু লোসার, মাথা খারাপ করে দেওয়ার মতো অফ রোডিং ছিল। তার তুলনায় এটা কিছু নয়। একটু সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ পাথরগুলো একটু ঝুড়ো হয়ে আছে, তো চতুর্দিক দিয়ে পাহাড় এসে নেমে এক জায়গা মিলিত হয়েছে। এই যে সামনের ভিলেজটা, এটার নাম সাগনাম ভিলেজ। এটাও ভীষণ সুন্দর, একদম পুরো পাহাড়ে ঘেরা এবং পাহাড়ের কোলে অবস্থিত এই ভিলেজটা। অদ্ভুত। কালকে এটাকে ক্রস করেছিলাম সন্ধ্যেবেলা,
অদ্ভুত সুন্দর। আমরা এখন পিন ভ্যালি ব্রিজের একদম কাছে চলে এসেছি। ইয়েস, এখানে একটা স্টে নেব, এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু রেস্ট নেব, বাড়িতে একটু ফোন টোন করবো, কারণ কালকে মুদ ভিলেজে কোনো নেটওয়ার্ক ছিল না, কোনো ফোনেরই, জিও, বিএসএনএল, কারোরই নেটওয়ার্ক ছিল না। কোনো সেভাবে হয়তো পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেনি, সেই জন্য পিন ভ্যালিতে একটু প্রেশার কম, অনেকটাই কম। জানি না এটা অফ সিজন বলে কিনা, তবে পিন ভ্যালি অবশ্যই একটা মাস্ট ভিজিট প্লেস, এবং একবার যদি সময় থাকে অবশ্যই এখানে একদিন একটা রাখা উচিত, আইদার সাগনাম ভিলেজে অথবা মুদ ভিলেজে। তো বাই বাই পিন ভ্যালি। আবার হয়তো কোনো দিন সুযোগ পেলে আসব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিন ভ্যালি ব্রিজের কাছে। আমার পিছনেই পিন ভ্যালি ব্রিজ, যেটা থেকে বেরিয়ে এই আমার ডান দিকে চলে গেছে তাবো হয়ে, নাকো হয়ে সিমলা, আর বাঁদিকে চলে গেছে কাজা। ভীষণ গুরুত্বপূর্ণ জাংশন। যারা কাজা থেকে আসছেন তারা এসে এই যদি পিন ভ্যালিতে যেতে চান, মুড ভিলেজ বা সঙ্গম, তাহলে এই ব্রিজটা ক্রস করে ওই রাস্তা দিয়ে চলে যেতে হবে। আর যারা সিমলা থেকে আসছেন তারা এই দিক দিয়ে এসে আগে পিন ভ্যালি করে তারপরে আপনারা আবার বেরিয়ে এই কাজা চলে যেতে পারেন। তো পিন ভ্যালি মাস্ট ভিজিটেড প্লেস একটা, অবশ্যই এখানে আসবে। খুব নির্জন একটা জায়গা, রাস্তা হয়তো একটু খারাপ কিন্তু ভীষণ নির্জন। যারা একান্তে একটু সময় কাটাতে চান, একটু নিরিবিলিতে কাটাতে চান, অবশ্যই পিন ভ্যালি তাদের জন্য একটা পারফেক্ট জায়গা। তো আমরা এখানে একটু রেস্ট নিয়েছিলাম, মিনিট 10-এর একটা বিরতি। আমরা পিন ভ্যালি থেকে বেরিয়ে যাচ্ছি নাকোর উদ্দেশ্যে। মাঝখানে আমরা তাবো, ধাঙ্কার আর গিউ মনাস্ট্রি করে আমরা যাব। তো চলো আর সময় নষ্ট না করে যাওয়া যাক। গুগল তো পুরো খেলা দেখিয়ে দিল। যে যাত্রাপথটা আমাদের 115-120 কিলোমিটার বলে ভাবছিলাম আমরা, সেটা তো মাথা খারাপ করে দিল এখন। পরশুদিন আমরা কাজাতে দেখেছিলাম, আজকে এই পিন ভ্যালি ব্রিজের কাছে এসে আমরা আর একবার গুগল ম্যাপে মারলাম, দেখাচ্ছে যে এখনও আমাদেরকে ধানকার, তাবো, গিউ ভিলেজ করে আমাকে নাকো ঢুকতে এখনও ট্রাভেল করতে হবে 141 কিলোমিটার। অলরেডি আমরা প্রায় 35-37 কিলোমিটার ট্রাভেল করেছি পিন ভ্যালি থেকে, মানে মুদ ভিলেজ থেকে ওই ব্রিজ পর্যন্ত। তার মানে আজকে সারা দিনে আমাদের ট্রাভেল করতে হচ্ছে 180-185 এরকম। অবশ্য একদিক দিয়ে বাঁচোয়া যে এদিকের রাস্তাটা একটু স্মুথ আছে, সিমলা টু কাজা রাস্তাটা বরাবরই স্মুথ, তো এদিকে একটু স্পিড আমাদের বেশি আমরা মেনটেন করতে পারবো। যেটা ডেসপারেটলি চাইছি আমরা, যে সন্ধ্যের আগে কোনো একটা স্পটে পৌঁছে যেতে। আর জার্নিটা আমাদের একটু হেপটিক হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। পাহাড়ি রাস্তায় 180-200 কিলোমিটার চালানো খুব একটা সোজা কাজ নয়, এবং কন্টিনিউয়াসলি এটা এরকম হাই অল্টিটিউডে করে যাওয়া শরীরের প্রতি একটু এফেক্টেড হচ্ছে। আর একটু রিল্যাক্সে করা যেতে পারতো এটা, কিন্তু টাইম শর্টেজ কী আর করা যাবে, এটাকেই মানিয়ে নিতে হবে। এখন একটু আমরা নিচের দিকে নামছি, ফলে শরীর একটু চাঙ্গাও হবে আস্তে আস্তে। জাস্ট 1 কিলোমিটারের মধ্যে ধনকরের জন্য রাস্তা এখান থেকে কেটে যাচ্ছে। তো আমরা এখন ওপরে উঠবো, ফিরে এসে আবার ওই পথ দিয়ে আমাদের নিচে যেতে হবে। বেরিয়ে যাচ্ছিলাম প্রথমে ভুল করে, একদম শেষ মুহূর্তে চোখে পড়ল। এটা অনেকটা উঁচুতে। টার্নিংগুলো মারাত্মক আছে।
স্পিতি ভ্যালিতে এসে যেখানেই যাচ্ছি সেই সমস্ত জায়গার রূপই অসামান্য। ধানকার মনেস্ট্রি এখান থেকে এখনও 6-7 কিলোমিটার দেরি আছে, কিন্তু এই নিচে থেকে যে 2-3 কিলোমিটার রাইড করে এসছি, অনেকটাই ওপরে উঠে এসছি। আর সামনের এই যে ভিউ, ওফ, অসামান্য, অসাধারণ। জিলিপির মতো পেঁয়াজ নিতে নিতে যখন ওপরে উঠবো দেখবো হয়তো ওই পর্বতচূড়ার লেভেলে চলে এসেছি। নিচে থেকে এই পাহাড়টাকে ঘাড় উঁচু করে দেখতে হচ্ছিল, এখন পুরো ওপরে চলে এসেছি এবং প্রায় পাহাড়টার লেভেলে চলে এসেছি। আর নিচে ভিউ পুরো পাগল করে দেওয়ার মতো। ওয়েলকাম টু ধানকার। অনেক উঁচুতে এটা অবস্থিত।
এই মুহূর্তে আমরা আছি ধনকর মনেস্ট্রিতে। অ্যাকচুয়ালি এটা ধনকর মনেস্ট্রি থেকেও বেশি করে বলা উচিত ধনকর ফোর্ট, কারণ একসময় এটা ধনকর ফোর্ট হিসেবে মানে এটা তৈরি হয়েছিল প্রথমে, এবং তার মধ্যে ছিল মনেস্ট্রি। এই ফোর্টটা প্রায় অনেক বছর এটা খুব সুরক্ষিত ছিল। তার কারণ হচ্ছে এর যে ন্যাচারাল যে ল্যান্ড স্ট্রাকচার ছুচালো সেটাই একে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করেছিল একটা সময়। এই ধনকর ফোর্টই একটা কিছু মানে বেশ কয়েক বছর গোটা স্পিতি ভ্যালির একটা সেন্ট্রাল হিসেবে, কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। আর এই ফোর্টটা এখন আর কিছুই মাত্র অবশিষ্ট নেই। যে 1970-এ যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল হিমাচলে, সেখানে এই ফোর্টটা নষ্ট হয়ে গিয়েছিল। এখন র্যামন্যান্টসগুলো পড়ে আছে, এবং এটাই ধনকরের হিস্ট্রি।